আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ষষ্ঠ অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। আমাদের ষষ্ঠ অধ্যায়ে আছে সমাজকর্ম পদ্ধতি। আমরা গত ক্লাসে পদ্ধতি কাকে বলে এবং সমাজকর্মের যে পদ্ধতিগুলো আছে সেই সকল পদ্ধতিগুলো গত ক্লাসে আলোচনা করেছি। আশা করি তোমাদের মনে আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি। সিলেবাস অনুযায়ী তোমাদের এই ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির মধ্যে যে বিষয়গুলো শেখার আছে এর মধ্যে আছে ব্যক্তি সমাজকর্ম কাকে বলে বা ব্যক্তি সমাজকর্মের ধারণা, এর সাথে সাথে আছে এর উপাদান, নীতিমালা, সমস্যা সমাধান প্রক্রিয়া এবং প্রয়োগ ক্ষেত্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসি। আমরা গত ক্লাসে ষষ্ঠ অধ্যায়ের প্রথম ক্লাসে যে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে সমাজকর্মের পদ্ধতি মূলত দুই প্রকারের। একটি হলো মৌলিক পদ্ধতি, আরেকটি হলো সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতি হলো সেই সকল বিষয় যেগুলি সমাজকর্ম অনুশীলন করতে গিয়ে সরাসরি প্রয়োগ করা হয়, সেগুলোকেই বলা হয় মৌলিক পদ্ধতি। এই মৌলিক পদ্ধতির মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে আমরা জানার আগে একটু পটভূমিতে যাই। পটভূমি হলো এই যে মানুষের দিন দিন যত মানুষ উন্নতির দিকে যাচ্ছে বা মানুষ উন্নত হচ্ছে ততই কিন্তু মানুষের সমস্যাগুলো জটিলতর থেকে জটিলতর আকার ধারণ করছে। এই জটিল থেকে জটিলতর আকার ধারণ করায় সমস্যাগুলোকে আর এককভাবে না দেখে বা এলোমেলোভাবে এই সমস্যাগুলোর সমাধান না করে বিজ্ঞান ভিত্তিকভাবে এগুলির সমাধান করার জন্য সমাজকর্মে যে পদ্ধতি ব্যবহার করা হয়, যে বিষয়টি বা যে ধাপগুলো ব্যবহার করা হয় সেটাই মূলত হচ্ছে সমাজকর্মের পদ্ধতি। সমাজকর্ম অনুশীলনের অন্যতম মাধ্যম হলো পদ্ধতি। বিংশ শতাব্দীর শুরু থেকেই সমাজকর্ম পদ্ধতিগুলোর উদ্ভব হয়েছে। মূলত শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট মানুষের যে জীবনে বহুমুখী এবং জটিল ও পরস্পর সম্পর্কিত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর বিজ্ঞানসম্মত সমাধান করার জন্যই মূলত সমাজকর্মের পদ্ধতির উদ্ভব বা বিকাশ। এই যে পদ্ধতিগুলোর তার প্রথম ধাপ বা প্রথম পদ্ধতি হলো কিন্তু এই মৌলিক পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি বলা হচ্ছে ব্যক্তি সমাজকর্মকে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে ব্যক্তি সমাজকর্ম মূলত হচ্ছে ব্যক্তিকে কেন্দ্র করে বা ব্যক্তির সমস্যার সমাধান করার জন্য সমাজকর্মের যে পদ্ধতিটি প্রয়োগ করা হয় সাধারণভাবে সেটিকেই বলা হয় ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি। আমরা যদি ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিকে আরো সুন্দরভাবে আলোচনা করতে যাই তাহলে যে বিষয়টি আসে পেশাদার সমাজকর্মের ভাষায় ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি বা সোশ্যাল কেস ওয়ার্ক হচ্ছে ব্যক্তিকে কেন্দ্র করে, অর্থাৎ একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার সমস্যার সমাধানের জন্য সমাজকর্মের যে মৌলিক পদ্ধতিটি ব্যবহার করা হয় সেটাই হলো ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি। মূলত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি বা সমাজকর্মের বিকাশের সাথে তোমরা প্রথম অধ্যায়ের কথা যদি একটু তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের কথা যদি একটু স্মরণ করিয়ে দিই, অর্থাৎ সমাজকর্মের যে ইতিহাস, এই সমাজকর্মের ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখি যে সমাজকর্মের বিকাশের ক্ষেত্রে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা যেটাকে সিওএস বা বাংলায় বলা হয় দান সংগঠন সমিতি, এই দান সংগঠন
সমিতি, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় ছিল, এর যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন ম্যারি রিসমন্ড, এছাড়াও গর্ডন হ্যামিল্টন, পার্লম্যান, এদের অবদানটা কিন্তু ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির বিকাশে চিরস্মরণীয়। 1917 সালে ম্যারি রিসমন্ড তার সোশ্যাল ডায়াগনোসিস যে বইটি ছিল তার মাধ্যমেই এই ব্যক্তি সমাজকর্ম ধারণাটি বিকাশ লাভ করে। মূলত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি বলতে পেশাদার সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা প্রয়োগের এমন এক পদ্ধতি এবং অনুশীলন কৌশল যাতে মানবিক, সামাজিক ও আচরণগত ধারণাগুলোকে দক্ষতায় রূপান্তরিত করা হয়। তাহলে কি আসছে, যে পেশাদার সমাজকর্মে জ্ঞান, দক্ষতা এগুলো প্রয়োগ করার জন্য বা অনুশীলনের কৌশল, যেটা কি করে মানুষের মানবিক, সামাজিক ও আচরণগত ধারণাগুলোকে দক্ষতায় রূপান্তরিত করে, অর্থাৎ একজন ব্যক্তিকে তার নিজস্ব সম্পদ বা নিজস্ব যে ক্ষমতা আছে এটির মাধ্যমে তার সমস্যার সমাধান করে দেওয়ারই হলো একটা প্রক্রিয়া, হলো ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি। ম্যারি রিসমন্ডের ভাষায় ব্যক্তি সমাজকর্ম হলো সেই সকল প্রক্রিয়ার সমষ্টি যা ব্যক্তিকে তার সামাজিক পরিবেশ ও সমাজের অন্যান্য মানুষের সাথে সচেতনভাবে কার্যকরী সামঞ্জস্য বিধানের মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। তাহলে কি হচ্ছে, যে ব্যক্তিকে তার পরিবেশের সাথে এবং সমাজের অন্যান্য মানুষের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট বা সামঞ্জস্য বিধান। কিরকম অ্যাডজাস্টমেন্ট বা সামঞ্জস্য বিধান? সেটি হচ্ছে যে তার যে ভূমিকা, সেই ভূমিকা যখন পালন করতে একজন মানুষ পারে না, তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। আর ব্যক্তি সমাজকর্মের কাজ হলো তার সামাজিক পরিবেশ এবং অন্যান্য মানুষের সাথে যে সামঞ্জস্য বিধান বা অ্যাডজাস্টমেন্ট করা, এটি ব্যক্তি সমাজকর্ম পালন করতে সহায়তা করে। পার্লম্যানের ভাষায় বা পার্লম্যান সমাজকর্মের পদ্ধতি, ব্যক্তি সমাজকর্মের পদ্ধতি সম্পর্কে বলছে, ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি হলো মানব কল্যাণ সংস্থা কর্তৃক বা সংস্থাগুলোকে এমন এক প্রক্রিয়া যা ব্যক্তিকে তার সামাজিক ভূমিকা পালন সংক্রান্ত সমস্যাবলী কার্যকরভাবে মোকাবেলা করতে সহায়তা করে। তাহলে মানব কল্যাণ সংস্থা কর্তৃক সংস্থাগুলোকে এমন এক প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিকে তার সামাজিক ভূমিকা পালন সংক্রান্ত কার্যাবলী কার্যকরভাবে মোকাবেলা করতে সহায়তা করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে একজন ব্যক্তিকে তার যে সামাজিক ভূমিকা, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির কিন্তু এক একটা নিজস্ব সামাজিক ভূমিকা আছে, সেই সামাজিক ভূমিকা পালনে যখনই কোনো কিছু তাকে বাধার সৃষ্টি করে তখনই সে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায়। আর এই সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যক্তির নিজস্ব জ্ঞান, সম্পদ, দক্ষতা এগুলোকে কাজে লাগিয়ে তাকে তার সমস্যা সমাধানের উপযুক্ত করে গড়ে তোলাই হচ্ছে মূলত ব্যক্তি সমাজকর্মের কাজ, বা উপযুক্তভাবে গড়ে তোলাইটাই হচ্ছে ব্যক্তি সমাজকর্ম। এই সকল সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি কি, ব্যক্তি সমাজকর্ম ব্যক্তি কেন্দ্রিক সমস্যা সমাধানের সমাজকর্মের একটি পদ্ধতি। এ পদ্ধতি কি করে, সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত ক্ষমতা বিকাশ সাধনের মাধ্যমে ব্যক্তির নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ব্যক্তিকে সক্ষম করে তোলা। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে একজন, আমরা ধরেই নিই সমস্যাগ্রস্ত মানুষ, সেই মানুষটি কিরকম সমস্যাগ্রস্ত মানুষ, খুব সাধারণভাবে যদি আমরা উদাহরণ দিই তাহলে একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ, এখন এই তার শারীরিক প্রতিবন্ধতাটাকে কাটিয়ে তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তাকে আমরা কি করতে পারি, তার উপযুক্ত বা তার মতো যে শিক্ষাটি আছে বা তার জন্য যে কারিগরি প্রশিক্ষণ আছে, এইগুলি দিয়ে তাকে সমাজে তার উপযুক্ত করে গড়ে তোলা। অথবা অন্যভাবে বলতে পারি যে একজন মানুষ বেকার, এই বেকার মানুষটিকে কি করা হবে, যে তার যে বেকারত্ব, এই বেকারত্ব দূরীকরণের জন্য
তার নিজস্ব সম্পদ বা নিজস্ব দক্ষতা বা তার নিজস্ব যে সুপ্ত প্রতিভা সেটার বিকাশ ঘটিয়ে তার মতো করে বা তার উপযুক্ত করে গড়ে তোলার বা তাকে সেইভাবে তৈরি করার প্রক্রিয়াটি হলো মূলত ব্যক্তি সমাজকর্ম। ব্যক্তি সমাজকর্মের সাথে বেশ কয়েকটা জিনিস চলে আসে আমাদের আলোচ্য বিষয় অনুযায়ী। যেমন প্রথম আমরা বলছি ব্যক্তি সমাজকর্মের উপাদান। উপাদানটা কি? ব্যক্তি সমাজকর্মের উপাদান হচ্ছে ব্যক্তি সমাজকর্মকে কেন্দ্র করে বা ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করতে গিয়ে যে সকল জিনিসের প্রয়োজন সেই সকল জিনিসকেই মূলত বলা হয় উপাদান, ব্যক্তি সমাজকর্মের উপাদান। আমরা যদি এখানে দেখি যে ব্যক্তি সমাজকর্ম উপাদান সম্পর্কে পার্লম্যান একটা কথা বলেছেন, এই কথার আলোকেই বা পার্লম্যানের যে একটা নির্দেশনা সেই নির্দেশনার আলোকে ব্যক্তি সমাজকর্মের আমরা উপাদানগুলোকে কিন্তু খুঁজে পেতে পারি। পার্লম্যান কি বলছেন? যে পার্সন উইথ প্রবলেম কেমস টু এ প্লেস হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হেল্পস হিম বাই এ গিভেন প্রসেস। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে আমরা এই যে পার্লম্যানের কথাটি, এটি কয়েকটি অংশ আমরা নিয়ে আসতে পারি। সেখানে আমরা কি বলছি? যে এ পার্সন যখন বলছি, তোমরা একটু খেয়াল করো, এই পার্সনকে কিন্তু আমরা একটু ক্যাপিটাল লেটার দিয়ে লেখার চেষ্টা করেছি এবং কালারটি একটু আলাদা। এ পার্সন অর্থাৎ একজন ব্যক্তি, উইথ প্রবলেম তার মানে সমস্যা সহ বা সমস্যা, কেম টু এ প্লেস বা কোথাও আসে বা কোনো প্রতিষ্ঠানে আসে বা কোনো স্থানে আসে, সেখানে কে থাকেন? একজন প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, একজন পেশাদার প্রতিনিধি। তিনি কি করেন? হেল্পস হিম, তাকে সাহায্য করেন, বাই এ গিভেন প্রসেস। তাহলে পার্লম্যানের যে উক্তি, এই পার্লম্যানের উক্তি অনুযায়ী ব্যক্তি সমাজকর্মের আমরা কয়েকটি উপাদান পাচ্ছি বা কয়েকটি জিনিসের কয়েকটি বিষয়ের সমষ্টিতেই কিন্তু ব্যক্তি সমাজকর্মের উপাদান তৈরি হচ্ছে। তার মধ্যে কি আসছে? এ পার্সন অর্থাৎ একজন ব্যক্তি। তারপর বলছে উইথ প্রবলেম, সমস্যা। তারপর বলছি কেম টু এ প্লেস, একটা স্থান বা প্রতিষ্ঠান। এরপর আসছে হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বা একজন পেশাদার প্রতিনিধি, সেখানে কি করে? হেল্পস হিম বাই গিভেন প্রসেস, অর্থাৎ একটি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সাহায্য করে। মূলত এই পাঁচটি হলো ব্যক্তি সমাজকর্মের উপাদান। তাহলে কি কি উপাদান হচ্ছে? একজন ব্যক্তি, সমস্যা, স্থান বা প্রতিষ্ঠান, পেশাদার প্রতিনিধি এবং প্রক্রিয়া। এই কয়টি মূলত হচ্ছে ব্যক্তি সমাজকর্মের উপাদান। এখানে যদি আমরা একে একে যদি দেখি ব্যক্তি সমাজকর্মের উপাদান, এরপরে আমরা বলছি যে ব্যক্তি সমাজকর্মের ব্যক্তি বলতে যে কোনো ব্যক্তি কিন্তু না, মূলত সেই ব্যক্তি সমাজকর্মের উপাদান যে ব্যক্তি সমস্যাগ্রস্ত, অর্থাৎ কিছু সমস্যা আছে বা কিছু সমস্যা তার কেন্দ্রিক যে আবর্তিত বা যে সমস্যার কারণে ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশ বা তার ভূমিকা পালন করতে অক্ষম, এই রকম যে ব্যক্তি, সেই হলো ব্যক্তি সমাজকর্মের উপাদান। অর্থাৎ একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি নিজে ইচ্ছা প্রকাশ করে বা নিজে চায় যে সে সমস্যা থেকে উত্তরণ পেতে পারে এবং সমস্যা থেকে মুক্ত হয়ে সে স্বাভাবিক জীবনযাপন করতে ইচ্ছুক, এইরকমই ব্যক্তি হচ্ছে ব্যক্তি সমাজকর্মের উপাদান। দ্বিতীয়টি আমরা বলছি সমস্যা বলতে যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক এই সকল প্রকার সমস্যাই হচ্ছে মূলত এই সমস্যার অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, এমন কিছু সমস্যা আছে, যেমন আমরা বলতে পারি যে সমস্যাগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে, যেমন প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন ধরনের দুর্যোগ দুর্বিপাক, যেগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এগুলো কিন্তু সমস্যার সমাধান বা এই সমস্যাগুলো দূর করা মানুষের পক্ষে সম্ভব না। এগুলি কিন্তু ব্যক্তি সমাজকর্মের উপাদান না। আমরা যেমন একটু আগে উদাহরণের ক্ষেত্রে বলেছিলাম যে বেকার সমস্যার কিন্তু সমাধান করা যায়। কিভাবে যায়? কর্মসংস্থানের মাধ্যমে। যদি কর্মসংস্থানের মাধ্যমে বা চাকুরির মাধ্যমে না হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে সমস্যার সমাধান করার জন্য সে নিজের কর্মসংস্থান মানে শুধু কিন্তু চাকরির ব্যবস্থা,
সে ব্যবসা করে বা অন্য কোনো কাজ করে কিন্তু সে তার সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ যে সমস্যার সমাধান যোগ্যতা আছে সেটি কিন্তু, যেমন সামাজিক সমস্যার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সামাজিক সমস্যা সেটি যেটি সমাধান যোগ্যতা আছে, অর্থাৎ সমাধান করা যায়, এককভাবে না হোক সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যায়, সেটি কিন্তু এখানে ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসাবে সমস্যা। এই সমস্যাটা অর্থনৈতিক হতে পারে, অর্থাৎ দারিদ্র অথবা বেকারত্বকে যদি আমরা বলি, তাহলে এই ধরনের অর্থের সাথে সম্পর্কিত যে সমস্যাগুলো, এগুলো অর্থনৈতিক সমস্যা। তারপরে যদি আমরা বলি সামাজিক সমস্যা, সামাজিক সমস্যার মধ্যে অর্থনৈতিক সমস্যা এবং সামাজিক সমস্যা কিন্তু পাশাপাশি চলে। সামাজিক সমস্যার মধ্যে আমরা বলতে পারি বহুবিবাহ, বাল্যবিবাহ, অথবা আমরা বলতে পারি নৈতিক অবক্ষয়। এই ধরনের যে সামাজিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু এই সমস্যার অন্তর্ভুক্ত। তারপর আমরা বলতে পারি যে মনস্তাত্ত্বিক সমস্যা। সাধারণত মনস্তাত্ত্বিক সমস্যার শুরু বা মনস্তাত্ত্বিক সমস্যা হয়ে থাকে অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা থেকে। অনেক সময় দেখা যায় যে মানুষের অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা দূর হলেও কিন্তু মনস্তাত্ত্বিক যে সমস্যাগুলো সেগুলো দূর করা যায় না বা সেগুলো দূর হতে চায় না। কিন্তু যদি এই অর্থনৈতিক সামাজিক সমস্যাকে সমাধান করার সাথে সাথে মনস্তাত্ত্বিক সমস্যাকেও একটা সমস্যা ভেবে সেইটা সমাধান করা যায়, তাহলেও কিন্তু সেই মনস্তাত্ত্বিক সমস্যাটি দূর করা সম্ভব। তাহলে একজন ব্যক্তির জন্য সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ইত্যাদি যে সমস্যা, সেগুলোই ব্যক্তি সমাজকর্মের উপাদান বা সমস্যা। এরপর আসছে আমরা সেই পার্লম্যানের সংজ্ঞা অনুযায়ী বা পার্লম্যানের উক্তি অনুযায়ী প্লেস বা স্থান, বা যেটাকে আমরা প্রতিষ্ঠান বলতে পারি। কি ধরনের প্রতিষ্ঠান? যে প্রতিষ্ঠানে এসে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করা যায় বা সমস্যা সমাধান করা সম্ভব, সেটিকেই বলা হচ্ছে মূলত স্থান। প্রতিষ্ঠান হিসাবে আমরা বলতে পারি, যেমন আমাদের দেশে যদিও খুব সীমিত আকারে ব্যক্তি সমাজকর্ম চর্চা হয়ে থাকে বা অনুশীলন হয়ে থাকে, এরকম একটি উদাহরণ হিসাবে তোমাদেরকে আমরা বলতে পারি যে হাসপাতাল সমাজসেবা, বা যেটাকে সমাজকর্মের ভাষায় বলা হয় চিকিৎসা সমাজকর্ম। এই চিকিৎসা সমাজকর্ম সাধারণত কিভাবে এখানে করা হয়? সাধারণত একজন অসুস্থ রোগীকে চিকিৎসা সেবার ক্ষেত্রে বা চিকিৎসা পেতে সহায়তা করে থাকেন একজন চিকিৎসক। এই চিকিৎসা পেতে সহায়তার বাইরে যে তাকে কিছুটা মনস্তাত্ত্বিক সাপোর্ট দেয়া বা মনস্তাত্ত্বিক যে সমর্থন দেয়া, এই কাজটি করে থাকে মূলত হাসপাতাল সমাজসেবা। এই হাসপাতাল সমাজসেবা কাজ করার জন্য যখন একজন মেডিকেল সোশ্যাল ওয়ার্কার বা হাসপাতাল সমাজকর্মী কাজ করে যে প্রতিষ্ঠানের আওতায় বা যে স্থানে, সেটি মূলত হচ্ছে প্রতিষ্ঠান। যেমন শারীরিক প্রতিবন্ধীদের জন্য, যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য আমাদের দেশে শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র আছে, বা সহজ কথায় অন্ধ স্কুল বা বোবা স্কুল, এইরকম যে প্রতিষ্ঠানগুলি আছে, এখানে কিন্তু প্রতিষ্ঠান বলতে সেটিকেই বোঝাচ্ছে। তাহলে আমাদের গেল ব্যক্তি, সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং সমস্যা আবর্তিত সমস্যাটি যেখানে সমাধান দেয়া হয়, আর সমাধান দিয়ে থাকেন কে? একজন পেশাদার প্রতিনিধি। আমরা যদি হাসপাতাল সমাজসেবা বা চিকিৎসা সমাজকর্মের যে কথাটি বলছিলাম, এখানে যে একজন চিকিৎসা সমাজকর্মী থাকেন বা হাসপাতাল সমাজকর্মী থাকেন, তিনি কিন্তু এখানে পেশাদার প্রতিনিধি। অন্যভাবে আমরা যদি বলি, আরো যেসব ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়, যেমন উন্নত দেশগুলোতে বিদ্যালয় সমাজকর্ম বা স্কুল সোশ্যাল ওয়ার্ক প্রয়োগ করা হয়, সেখানে কিন্তু যিনি স্কুল সোশ্যাল ওয়ার্কার থাকেন, তিনি কিন্তু সেখানে প্রতিনিধি হিসেবে কাজ করেন। আবার উন্নত দেশে কিন্তু মানুষ ব্যক্তিগতভাবে, অর্থাৎ আমাদের দেশে অন্যান্য পেশাদার ব্যক্তি যেমন চিকিৎসক, আইনজীবী অথবা সাংবাদিক, এরা যে কাজ করেন এগুলিকে কিন্তু পেশাদার ব্যক্তি বলা হয়। ঠিক একইভাবে সমাজকর্মের সাথে যারা সংশ্লিষ্ট, তারা যে কাজ করেন, তারা কিন্তু সমাজকর্মের পেশাদার ব্যক্তি। এই যে পেশাদার প্রতিনিধি, হাসপাতাল সমাজকর্মের ক্ষেত্রে আমরা যেটি উদাহরণ হিসেবে তোমাদেরকে বললাম, হাসপাতাল সমাজসেবার ক্ষেত্রে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার বা হাসপাতাল সমাজকর্মী, বা স্কুল সমাজকর্মের ক্ষেত্রে স্কুল সোশ্যাল ওয়ার্কার, এরকম সোশ্যাল ওয়ার্কের যতগুলো ক্ষেত্র আছে,
এই সকল ক্ষেত্রে যারা সমাজকর্মের উচ্চতর জ্ঞান বা ডিগ্রি অর্জন করে যখন তারা সমাজকর্মকে অনুশীলন করে বা পেশা হিসেবে অনুশীলন করে, তিনি হয়ে যান সেই পেশাদার ব্যক্তি। যেটি আমরা আইনজীবী বা চিকিৎসকের কথা বলছিলাম, যে কোনো প্রতিষ্ঠানের সাথে না থেকেও কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে বা নিজের যে পার্সোনাল চেম্বার, সেই পার্সোনাল চেম্বারে তিনি তার এই পেশাদার প্রতিনিধি হিসাবে তিনি কাজ করেন। আমাদের দেশে না হলেও উন্নত বিশ্বে কিন্তু এরকম সমাজকর্মী থাকেন যারা রাষ্ট্র কর্তৃক লাইসেন্স প্রাপ্ত বা অনুমোদন প্রাপ্ত, এবং তারা সেখানে সমাজকর্ম অনুশীলন বা চর্চা করেন। সেই তারাই হচ্ছে পেশাদার প্রতিনিধি। এই ব্যক্তি সমাজকর্মে পেশাদার প্রতিনিধি যে কি করে, একজন তার প্রতিষ্ঠানের মধ্যে থেকে বা কোনো প্রতিষ্ঠানের মধ্যে থেকে তিনি সমস্যার সমাধান দিয়ে থাকেন। আর সর্বশেষ উপাদান হলো প্রক্রিয়া। প্রক্রিয়া অর্থাৎ হলো যে প্রসেস বা প্রক্রিয়া অনুসারে বা যেভাবে ব্যক্তি সমাজকর্মের সমস্যার সমাধান দেয়া হয়, সেটি হলো মূলত প্রক্রিয়া। কেননা যে কোনো সমাধান দিতে গেলে সাধারণভাবে দেয়া না, বিশেষভাবে এই সমাধান প্রক্রিয়ার সাথে ব্যক্তি মানে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে একজন পেশাদার প্রতিনিধি বা সমাজকর্মী কি করে, তার সমস্যাগুলো সমাধান দিয়ে থাকেন। এই হলো মূলত ব্যক্তি সমাজকর্মের পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এখান থেকে কিন্তু সিকিউ অথবা এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আমরা প্রথমে যদি সিকিউ এর কথায় আসি, তোমার কোনো একটি উদ্দীপক দেয়া থাকলো, সেই উদ্দীপকে কোনো একজন এর উল্লেখ থাকলো যে এই কাজটি করেছে বা এই কাজটি সম্পন্ন করা হয়েছে মিস্টার ক, যিনি একজন পেশাদার প্রতিনিধি বা পেশাদার সমাজকর্মী। পেশাদার সমাজকর্মীর ভূমিকা বা উদ্দীপকে উল্লেখিত কয়ের ভূমিকা আলোচনা করো। সেখানে কিন্তু তোমাকে এই পেশাদার প্রতিনিধির ভূমিকাটি আলোচনা করতে হবে। অথবা যদি বলা থাকে যে কোনো একটি উদ্দীপকের বিষয়ে যে সে যে সমস্যাতে আক্রান্ত বা সমস্যাগ্রস্ত, সেই সমস্যার বৈশিষ্ট্যগুলো বা সমস্যার বিশেষ বিশেষ দিকগুলি উল্লেখ করো। সেখানে কিন্তু তোমাকে সমস্যার যে বৈশিষ্ট্য বা বিশেষত্ব আছে, যেটি আমরা আলোচনা করলাম, এই বিষয়টিকে আলোকপাত করতে হবে। আর এই উপাদানের সর্বশেষ হলো প্রক্রিয়া। আমরা পরবর্তী আলোচনাতে, আজকের আলোচনাতে আমরা প্রক্রিয়ার আরো বিস্তারিত আলোচনা করব। সেখানে তোমরা বিষয়টি আরো বেশি অকেবল হবে বলে আমি আশা করছি। পরের আলোচনায় চলে যাই যে নীতিমালা। নীতিমালাটা কি? সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রসঙ্গে একটু তোমাদের বলে রাখি, আমাদের পরীক্ষা যেহেতু আসন্ন, আর আমরা প্রায় এক মাসে 4টি বা 6টি ক্লাস পেয়ে থাকি বা 5টি থেকে 6টি ক্লাস পেয়ে থাকে, এই জন্য কিন্তু তোমাদের সাথে আমাদের ক্লাসগুলো একটু দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। মূলত তোমরা যদি সরাসরি ক্লাস করতে এরকম মহামারী পরিস্থিতি না হতো, তাহলে আমরা কিন্তু আরো বিস্তারিত বা এক একটি বিষয় বা এক একটি টপিকস নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারতাম। তারপরেও যদি সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, তাহলে তোমরা একটু কমেন্ট বক্সে যদি বিষয়টি উল্লেখ করো, তাহলে পরবর্তী ক্লাসে আমরা সেই বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা করব। যাই হোক, আমরা মূল আজকের এখনকার আলোচনায় আসি, যেটি আমরা বলছি নীতিমালা। নীতিমালাটা কি? যে কোনো জিনিস বা যে কোনো কাজ করতে গেলে কিন্তু কিছু নীতি বা কিছু আদর্শ অনুসরণ করতে হয়। এই নীতি বা আদর্শের যে আদর্শগুলো অনুসরণ করা হয়, একেই মূলত নীতিমালা বলা হয়। ব্যক্তি সমাজকর্মের কাজ করতে গিয়ে সমাজকর্মীকে কিছু নীতিমালা অনুসরণ করতে হয়। এগুলোই মূলত হচ্ছে ব্যক্তি সমাজকর্মের সাধারণ নীতিমালা। বলা হচ্ছে কি, ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধানের সুশৃঙ্খল এবং সুপরিকল্পিত প্রক্রিয়া হচ্ছে ব্যক্তি সমাজকর্মের নীতিমালা। সুশৃঙ্খল ও সুপরিকল্পিত উপায়ে সমস্যা সমাধানে পেশাগত সেবা প্রদান করার জন্য ব্যক্তি সমাজকর্মীদেরকে কিছু মৌলিক নির্দেশিকা অনুশীলনের নীতি হিসাবে অনুসরণ করা হয়, যেগুলো সেবা প্রার্থীর সঙ্গে সমাজকর্মীর সাক্ষাতের প্রথম মুহূর্ত থেকে শুরু করে সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে যথাযথভাবে অনুসরণ করতে হয় বা করা হয়। তাহলে কি হচ্ছে, যে যখন একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি, আমরা যদি সেই আমাদের উপাদানে ফিরে যাই, অর্থাৎ এই যে যখন একজন ব্যক্তি
কোন ব্যক্তি? সমস্যাগ্রস্ত ব্যক্তি। সে কি করে? একটা প্রতিষ্ঠানে আসে, কার কাছে? একজন পেশাদার প্রতিনিধির কাছে। এই তখন থেকেই মূলত ব্যক্তি সমাজকর্মের নীতিগুলোর চর্চা বা নীতিগুলো অনুসরণ করার বিষয়টি চলে আসে। কেননা ব্যক্তি সমাজকর্মের সমস্যার সমাধানের সুশৃঙ্খল বা বৈজ্ঞানিক প্রক্রিয়াই হচ্ছে এই সমাজকর্ম পদ্ধতি। আর যখনই আমরা পদ্ধতি অনুসরণ করে কোনো কাজ করতে যাই, তখনই সেই কাজটি কিন্তু কিছু নীতিমালার আলোকে করতে হয়। যেমন তোমরা একটু লক্ষ্য করো যদি, তাহলে দেখতে পাবে যে তোমরা যখন লেখাপড়া শুরু করেছো, তুমি কিন্তু এই লেখাপড়ার যে একটা নীতি আছে, সেই নীতিটা কি? যে তুমি ক্লাস 1, তারপর ক্লাস 2, এই যে ধাপে 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 তোমাকে এক একটা স্টেপ অতিক্রম করে তোমাকে আজকের এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে তুমি পর্যন্ত এসছো। আবার এই উচ্চ মাধ্যমিক পর্যায়ের জ্ঞান অর্জনের পর বা একটি সার্টিফিকেট পরীক্ষা দেওয়ার পর যখন তুমি পাশ করে যাচ্ছ, এরপর তুমি আরো হায়ার এডুকেশনে যাচ্ছ, তারপরে আরো হায়ার এডুকেশন, এই যে পরপর ধাপ যে অতিক্রম তোমাকে করতে হচ্ছে, এগুলোই কিন্তু আমাদের দেশের লেখাপড়ার বা এই লেখাপড়া সংক্রান্ত বা ডিগ্রি অর্জনের একটি নীতিমালা। তাহলে এই নীতিমালাগুলো আমরা ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে বলছি যে যখন একজন সাহায্য প্রার্থী অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তি কার কাছে আসে? পেশাদার প্রতিনিধির কাছে আসে, তখন তার সাক্ষাতের প্রথম মুহূর্ত থেকেই মূলত শুরু হয়ে যায় এই ব্যক্তি সমাজকর্মের যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলোর অনুসরণ। সেই নীতিমালাগুলো আমরা যদি একে একে আলোচনা করি, তাহলে প্রথমেই বলা হচ্ছে গ্রহণ নীতি। গ্রহণ নীতি হচ্ছে কি? গ্রহণ নীতি হচ্ছে যে একজন সমাজকর্মী, পেশাদার সমাজকর্মী, তিনি কি করবেন? সমস্যাগ্রস্ত ব্যক্তি যিনি আসবেন তাকে খুব ভালো বা সুন্দরভাবে তাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করার অর্থ হচ্ছে তাকে তার লেভেল থেকে, কেননা সমস্যাগ্রস্ত ব্যক্তি বিভিন্ন ধরনের সমস্যায়, সামাজিক, অর্থনৈতিক বা মনস্তাত্ত্বিক বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে পারে। তাকে যদি যথাযথভাবে গ্রহণ করা না যায় বা গ্রহণ না করা হয়, তাহলে কিন্তু সে ব্যক্তি সমাজকর্মীর সাথে তার সম্পর্কটা তত সুন্দর বা সুদৃঢ় হবে না। এই জন্য ব্যক্তি সমাজকর্মীকে তার যে কাছে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি আসে তাকে যথাযথভাবে গ্রহণ করা, এটি হচ্ছে ব্যক্তি সমাজকর্মের অন্যতম একটি নীতি। এরপর হচ্ছে যোগাযোগ নীতি। যোগাযোগ নীতি অর্থাৎ সেই সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে, যেহেতু সমস্যাগ্রস্ত ব্যক্তি বিভিন্ন ধরনের সমস্যাতে জর্জরিত, অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক, খুব স্বাভাবিকভাবে তিনি কিন্তু সেভাবে সমাজকর্মীর কাছে আসতে পারে, কিন্তু যোগাযোগ নাও করতে পারে, বা যোগাযোগটা মানে কিছুদিন করলো, আবার কিছু সময় সেই যোগাযোগটা কিন্তু সে বন্ধ করে দিতে পারে। কিন্তু সমাজকর্মীর কাজ হলো তার সাথে একটা নিবিড় যোগাযোগ বা নিবিড় একটা সম্পর্ক রাখা, যাতে করে সমাজকর্মীর পক্ষে সহজ হয় সেই সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধান করে দেয়া। এরপর বলা হচ্ছে অংশগ্রহণ নীতি। ব্যক্তি সমাজকর্মীকে সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে কিন্তু যথাযথভাবে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করার অর্থ এই নয় যে সে নিজেও সমস্যাতে আবর্তিত হবে। অংশগ্রহণ করা হচ্ছে তার যে সমস্যা, সেই সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনা, তার সমস্যার সম্ভাব্য সমাধানের পথগুলো নির্দেশ করে দেয়া, বা সমাজকর্মের যে মৌলিক যে নীতিমালাগুলো আছে, অর্থাৎ তাকে সরাসরি সাহায্য না করে তার সমস্যা বা তার যে সম্পদ বা তার যে অ্যাসেটগুলো আছে সেগুলোর মাধ্যমে বা সেগুলো দিয়েই তাকে সমাধান করার জন্য তার সাথে অংশগ্রহণ করা বা যথাযথ অংশগ্রহণ করা। এরপর বলা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি। ব্যক্তি সমাজকর্মী যখন সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে মিলছে বা তার সাথে তার সমস্যার সাথে বা তার সাথে কথাবার্তা বলা বা তার সাথে যোগাযোগ করা ইত্যাদি যখন হচ্ছে, সেখানে কিন্তু সমাজকর্মীর আত্মনিয়ন্ত্রণ থাকবে। অর্থাৎ সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে একেবারে নিজেও যেন বিলীন না হয়ে যায়। তিনি কোন অবস্থানে আছে, তার কি ভূমিকা,
এগুলো যেন অবশ্যই তিনি সেভাবে লক্ষ্য রাখেন। আর সেটি হচ্ছে তার ব্যক্তি সমাজকর্মীর আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি। এরপরে বলা হচ্ছে গোপনীয়তার নীতি। গোপনীয়তার নীতি হচ্ছে যখন সমস্যাগ্রস্ত ব্যক্তি সমাজকর্মীকে তার সমস্যা সম্পর্কে সমস্যার বিভিন্ন বিষয়াদিগুলো আলোচনা করবে বা বলবে, তখন কিন্তু অবশ্যই সেগুলোকে গোপন রাখা বা সেগুলোকে নিজের মধ্যে ধারণ করা এটি সমাজকর্মীর অন্যতম কাজ হবে। অর্থাৎ একজনের কথা বা এক পক্ষের কথা যেন অন্য পক্ষে বা অন্য কাউকে না বলা হয়, সেদিক তিনি লক্ষ্য রাখবেন। এরপর বলা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি। ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতিটা কি? ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি হচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তি, বিভিন্ন ধরনের সমস্যাগ্রস্ত ব্যক্তি আসতে পারে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আলাদা আলাদা ব্যক্তিসত্তা বা আলাদা আলাদা মন মানসিকতা বা চিন্তা চেতনার অধিকারী। এটি কিন্তু সমাজকর্মীকে অবশ্যই মনে রাখতে হবে যে সমাজে প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা মানুষ হলো আলাদা আলাদা ব্যক্তিত্ব বা আলাদা আলাদা সমস্যা বা আলাদা আলাদা সামাজিক অবস্থান থেকে উঠে আসা। সমস্যাগ্রস্ত ব্যক্তি মানে সকল ব্যক্তি একই ধরনের বা একই রকম হবে তা কিন্তু না। ব্যক্তি সমাজকর্মীর যে কাজটি হবে সেটি হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তিকে বা তার কাছে আগত সমস্যাগ্রস্ত ব্যক্তির প্রত্যেককে আলাদা আলাদা ভাবে তাদেরকে ট্রিট করা বা তাদেরকে সেইভাবে গ্রহণ করা বা সেই অনুযায়ী তার সমস্যার সমাধান দেওয়ার কাজটি করা। সর্বশেষ যে নীতিটি বলা হচ্ছে সেটি হচ্ছে আত্মসচেতনতার নীতি। আত্মসচেতনতার নীতিটি কি? আত্মসচেতনতা হচ্ছে ব্যক্তির কিন্তু নিজের মধ্যে সেই আত্মসচেতনতা বোধ থাকতে হবে। সেই আত্মসচেতনতা বোধের মধ্যে কি থাকবে? যে তিনি কোন অবস্থানে কাজ করছেন, কি কাজ করছেন, অনেকটা কিন্তু আত্মসচেতনতা বোধ এই আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতির সাথে কিন্তু আসে। তা আত্মসচেতনতা বোধ সমাজকর্মী তার নিজস্ব অবস্থান বা নিজস্ব ক্ষেত্র থেকে ব্যক্তিকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কখনোই তিনি সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে একেবারে লীন হয়ে যাবেন না বা তার সাথে মিলে যাবে না। মূলত এগুলি হচ্ছে ব্যক্তি সমাজকর্মের নীতি: গ্রহণ নীতি, যোগাযোগ নীতি, অংশগ্রহণ নীতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি, গোপনীয়তার নীতি, ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি এবং আত্মসচেতনতার নীতি। মূলত এই নীতিগুলো বা নীতিমালাগুলো মানতে হবে কিন্তু ব্যক্তি সমাজকর্মীকে, বা আমরা যে পেশাদার প্রতিনিধির কথা বললাম সেই পেশাদার প্রতিনিধি কিন্তু তাকে এইগুলো মেনে বা এগুলো অনুসরণ করে তাকে কাজ করতে হবে। মূলত ব্যক্তি সমাজকর্মীদেরকে কাজ করার জন্য এই নীতিগুলোর উপরেই কিন্তু তাদেরকে নির্ভর করতে হয় বা তারা নির্ভর করে। পরের বিষয়টি আমরা যদি বলি, আমরা যেটি আগেই বলেছিলাম যে ব্যক্তি সমাজকর্মের উপাদান ক্ষেত্রে প্রক্রিয়া, এখন আলোচনা করব আমরা সেই প্রক্রিয়াটি। প্রক্রিয়া হচ্ছে ব্যক্তি সমাজকর্মের সমস্যার সমাধান প্রক্রিয়া। মূলত এটি সমস্যা সমাধানের জন্য যে কৌশল নির্ভর কার্যক্রম, সেগুলোকেই কিন্তু ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া বলা হয়। অন্যভাবে বলা যায় যে সমস্যা সমাধানের যেসব কৌশল নির্ভর কার্যক্রম পরিচালিত হয় সমন্বিতভাবে, সেই কার্যক্রমগুলোকে ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া বলে। ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার পদক্ষেপগুলির প্রকৃতি ও কার্যকারিতা বিবেচনায় এগুলির মধ্যে কিন্তু ভিন্নতা আছে। তাইলে প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হলো কিছু ধাপ বা কিছু স্টেপ কাজ করার। আমরা যখন কোনো একটি কাজ করতে যাই তার কিছু ধাপ আছে না? যেমন আমরা বলতে পারি, তোমরা যখন পরীক্ষা শুরু করো বা পরীক্ষা দিয়ে থাকো, পরীক্ষাতে কি করো? পরীক্ষাতে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, পত্র কোড, এগুলো কিন্তু তোমাদেরকে কি করতে হয়? পূরণ করতে হয়। এরপরে তোমরা কি করো? যে প্রশ্ন তোমরা হাতে পাও সেই প্রশ্ন অনুযায়ী তোমাদেরকে প্রথমে এমসিকিউ অংশটি পূরণ করতে হয়। এমসিকিউ অংশটি শেষ হয়ে যাওয়ার পরে তোমরা সিকিউ অংশে যাও বা লিখিত অংশে যাও। এই যে পরীক্ষাটা দেওয়ার পরে তুমি চিন্তা করে দেখো যে তুমি পরীক্ষার হলে কি করলে? তোমার আগের যে প্রস্তুতিগুলো, সেগুলো থেকেও যদি আমরা বাদ দিয়ে পরীক্ষার প্রস্তুতিটা, পরীক্ষার বিষয়টি বলি,
যে পরীক্ষার হলে তুমি তোমার অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড সহ গেলে তোমার নির্ধারিত কক্ষে এবং সেই নির্ধারিত কক্ষে নির্ধারিত আসনে বসলে, নির্ধারিত আসনে বসার পরে তোমার যে দিনকার যে পরীক্ষা সেই অনুযায়ী তোমার কাছে তোমার যিনি পরীক্ষার ইনভিজিলেটর থাকলেন তিনি তোমাকে একটি এমসিকিউ এর জন্য একটি শিট এবং সিকিউ এর জন্য বা লিখিত পরীক্ষার জন্য একটি উত্তরপত্র প্রদান করলেন। তুমি সেগুলি যে ধাপগুলি আছে অর্থাৎ তোমার রোল, রেজিস্ট্রেশন, বিষয় কোড এইগুলি পূরণ করার পর তারপর তোমাকে নির্ধারিত ঘন্টা বাজার পরে তোমাকে এমসিকিউ এর প্রশ্ন দেওয়া হলো। এমসিকিউ প্রশ্ন অনুযায়ী তুমি তোমার পরীক্ষাটি শুরু করলে। এমসিকিউ শেষ হলো, তুমি সিকিউটা শুরু করলে, তখন আবার তোমার শিক্ষক তোমাকে প্রশ্ন দিলে, তুমি সিকিউ শুরু করলে। এই যে ধাপ, ঠিক একইভাবে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধানের এরকম কিছু ধাপ আছে, সেই ধাপগুলোকেই বলা হচ্ছে মূলত ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া। এই সমস্যা সমাধান প্রক্রিয়ার দুইটি দিক আছে, একটি মূল দিক এবং একটি আনুষঙ্গিক দিক। মূল দিকটাকে আমরা বলছি মূল পদক্ষেপ, আর আনুষঙ্গিকটাকে বলছি বা সাইডের যেগুলো সেগুলো হচ্ছে আনুষঙ্গিক পদক্ষেপ। মূল যে পদক্ষেপ, মূল পদক্ষেপের মধ্যে প্রথমেই আসছে মনোসামাজিক অনুধ্যান বা সাইকোসোশ্যাল স্টাডিজ। মনোসামাজিক অনুধ্যান হচ্ছে একজন ব্যক্তিকে স্টাডি করা, যে সমস্যাগ্রস্ত ব্যক্তি। আমরা যে উপাদানের ক্ষেত্রে তোমাদের উপাদানটি তোমাদের মনে আছে যে আমরা প্রথমে যেটি বলেছিলাম যে একজন ব্যক্তি, যে ব্যক্তি হবে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি, এই যে একজন ব্যক্তি সমাজকর্মীর কাছে যখন আসছে তিনি কি করবেন? সমাজকর্মী তাকে স্টাডি করবেন বা তার সম্পর্কে জানার চেষ্টা করবেন। কিভাবে জানার চেষ্টা করবেন? তার আচার আচরণ, তার কাছে বিভিন্ন কথা শোনা, তার যে বিভিন্ন মুভমেন্ট, এগুলোকে লক্ষ্য রাখা। এই কাজগুলো করবেন কিসের মাধ্যমে? এই মনোসামাজিক অনুধ্যান বা সাইকোসোশ্যাল স্টাডিজের মাধ্যমে। এটি যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু ব্যক্তি সমাজকর্মী সমস্যা নির্ণয় করতে পারবেন যে সে কোন সমস্যায় আবর্তিত বা কি তার সমস্যা, সে সমস্যাটি চিহ্নিত করতে পারবেন বা চিহ্নিত করা সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এ প্রসঙ্গে তোমাদেরকে একটু বলে রাখি, আমরা এই যে ষষ্ঠ অধ্যায়ের আগে পঞ্চম অধ্যায়, যেটি তোমাদের পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত সিলেবাস করে দেওয়ার জন্য যে অধ্যায়টি বাদ গেছে, কিন্তু আমরা কিছু ক্লাস নিয়েছিলাম, তোমাদের স্মরণ আছে। এই ষষ্ঠ অধ্যায়ের ক্লাস শুরু করার আগে আমরা যে পঞ্চম অধ্যায়ের ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা সমাজকর্মের সাথে বিভিন্ন সামাজিক বিজ্ঞানের সম্পর্ক তোমাদের সাথে আলোচনা করেছিলাম। এই যে বিভিন্ন সামাজিক বিজ্ঞানের সম্পর্ক, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের একটা সম্পর্কের বিষয়ে আমরা বলেছিলাম বা আলোচনা করেছিলাম। এই যে মনোবিজ্ঞানের সম্পর্ক বা সমাজকর্মীদেরকে কেন মনোবিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হবে বা একজন সমাজকর্মী কেন মনোবিজ্ঞানের জ্ঞান অর্জন করবে, এখানেই কিন্তু আমাদের সেই বিষয়টি চলে আসছে। যদিও তোমরা দু একজন কমেন্ট লিখেছিলে যে আমাদের 5 নাম্বার অধ্যায় তো নেই। 5 নাম্বার অধ্যায় নেই, এটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের জন্য, কিন্তু মূল সিলেবাসে এই যে আলোচনার একটা ধারাবাহিকতা ছিল। আলোচনার ধারাবাহিকতা হচ্ছে কি, যে পূর্ববর্তী অধ্যায়ের সাথে বা চ্যাপ্টারের সাথে কিন্তু পরবর্তী অধ্যায়ের একটা অ্যাডজাস্টমেন্ট বা সামঞ্জস্য রাখা। সেই সামঞ্জস্য রাখায় কিন্তু বুঝতে সুবিধা হতো। আশা করি তোমরা যে পঞ্চম অধ্যায়ের ক্লাস করেছো সেখান থেকে তোমরা এখন বুঝতে তোমাদের জন্য সহজ হবে। সেটাই হচ্ছে যে মনোসামাজিক অনুধ্যান একজন সমাজকর্মী কিভাবে করবে। যখন তার মধ্যে মনোবিজ্ঞান বা সাইকোলজির জ্ঞানগুলো থাকবে, তিনি কিন্তু সেটি দিয়েই কিন্তু এই মনোসামাজিক অনুধ্যান বা সাইকোসোশিয়াল স্টাডিজটি তিনি করতে পারবেন, এবং সেটি করার সাথে সাথে কি করতে পারবে? সমস্যা নির্ণয় করতে পারবে। সমস্যা নির্ণয় করার জন্য সমাজকর্মীর কিন্তু অন্যান্য সামাজিক বিজ্ঞানের জ্ঞানটাও কিন্তু দরকার, বা অন্যান্য সামাজিক বিজ্ঞানের জ্ঞান কিন্তু সেখানে প্রয়োজন। কেননা সেখানে অর্থনীতির জ্ঞানের প্রয়োজন, সেখানে নৃবিজ্ঞানের জ্ঞানের প্রয়োজন, সেখানে রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতির জ্ঞানের প্রয়োজন। এই যে বিভিন্ন জ্ঞানের, যখন একজন সমাজকর্মী নিজেকে সমৃদ্ধ করে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির মনোসামাজিক অনুধ্যান করবেন বা তাকে স্টাডি করবেন,
এই স্টাডি করলে কিন্তু সমস্যাটা নির্ণয় করা বা সমস্যা নির্ণয় হওয়া সহজ হয়ে যাবে বা সহজ হয়। আর যখনই সমস্যা নির্ণয় হয়, সমস্যা যখন আমরা বের করতে পারি, তখন কিন্তু আমরা কি করতে পারি, সমস্যার সমাধানের আমরা একটা পরিকল্পনা নিতে পারি। বা সমাজকর্মী কিন্তু সমস্যা নির্ণয়ের পরে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের পরিকল্পনা করতে পারেন, যে তার সমস্যাগুলোকে সমাধান করার জন্য, স্থায়ী সমাধান দেওয়ার জন্য কি কি পরিকল্পনা বা কি কি স্টেপ নেওয়া যায়, সেই পরিকল্পনা অনুযায়ী তিনি কাজ করেন বা সমস্যার সমাধান করে থাকেন। আচ্ছা, এই যে সমস্যার সমাধান করলেন, সমস্যার সমাধানটি কতটি সেই মানুষের উপযোগী হলো বা উপযুক্ত হলো, সেইটা বোঝা যাবে কোত্থেকে? সেইটা বোঝা যাবে মূল্যায়নের মাধ্যমে। যেমন আমরা কে কতটা ভালো পড়াশোনা করেছি বা লেখাপড়া করেছি, কতটা নিয়মিত ক্লাস করেছি, এটা আমাদের জানা যায় কিসের মাধ্যমে? যখন আমাদের পরীক্ষা হয়ে যায় এবং পরীক্ষার ফলাফলটি যেটি আমাদের মূল্যায়ন হিসেবে ধরা হয় বা রেজাল্ট আমরা পাই, তখন কিন্তু বোঝা যায় যে কে বেশি ভালো মানে লেখাপড়া করেছি বা কে একটু কম লেখাপড়া করেছি। বা এই যে অন্তর্বর্তীকালীন যে আমরা মূল্যায়নগুলো করি, সেখান থেকে কিন্তু বোঝা যায় যে ভবিষ্যতে আর কিভাবে বা আর কত ভালোভাবে সমাধান করা বা সমাধান পরিকল্পনা নিলে মূল্যায়নটা যথার্থ হবে। মূলত এই 4টি ধাপেই কিন্তু ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়াটা, বা আমরা যেটা উপাদানে বলেছিলাম যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখানে এসে যাচ্ছে। আর এগুলির কে সাপোর্টিং হিসাবে বা এগুলো কতটা কার্যকরী হচ্ছে না, এই বিষয়গুলি চলে আসে। কিরকম বিষয়গুলি চলে আসে? যখন আমরা সমাধান পরিকল্পনা করলাম, এই সমাধান পরিকল্পনা যে সবসময় সাফল্য বা সফলতা লাভ করবে তা কিন্তু না, সেই সফলতাটা এটা ব্যর্থ হতে পারে। আর যখন এরকম ব্যর্থ হবে, হয়তো আমি প্রথম একটি ধাপ নিলাম একজন সমাজকর্মী হিসাবে, প্রথম একটি ধাপ নিলাম, সেই ধাপটি বা সেই ব্যবস্থাটি কার্যকর হলো না। কার্যকর না হলে কিন্তু তখন কি করা হলো, একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, অর্থাৎ একটা বিকল্প ব্যবস্থা রাখা। এই যে বিকল্প ব্যবস্থা রাখা হলো বা বিকল্প ব্যবস্থাটাকে কতটা কার্যকর করতে পারছি, এই জন্যই কিন্তু এই আনুষঙ্গিক পদক্ষেপের মধ্যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় যদি সাকসেসফুল হয়, তাহলে প্রয়োজনে কি করা হচ্ছে, সমস্যা সমাধানের যে পরিকল্পনাটা করা হয়েছিল, এই সমাধান পরিকল্পনাটা কিন্তু একটু পরিবর্তন ঘটানো যায় বা পরিবর্তন করা যায়। আচ্ছা, এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করার পর ফলো আপ বা অনুসরণটা কি? অনুসরণটা হচ্ছে যে হ্যাঁ, আমরা যে সমস্যা সমাধানের যে পরিকল্পনাটা করলাম এবং সমস্যার সমাধান দিলাম, এইটা আমরা যখন দেখলাম যে এটা কার্যকর হচ্ছে না, তখন আমরা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, আর অন্তর্বর্তীকালীন ব্যবস্থাটা কতটা কার্যকর হচ্ছে এই জন্য কিন্তু ফলো আপ করা বা অনুসরণ করা। এই যে ফলো আপ বা অনুসরণ, তোমরা খেয়াল করবে আমরা তো এই মহামারীর মধ্যে সত্যিকার অর্থে বলা যায় যে আমরা নিয়মিত লেখাপড়া থেকে এই যে অনলাইন ভিত্তিক লেখাপড়া, তাও তো আমরা কিছুটা লেখাপড়া টাচে আছি। যদি আমরা আমাদের নিয়মিত লেখাপড়ার মধ্যে থাকতাম, তাহলে দেখা যেত যে তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা হচ্ছে, সেকেন্ড টার্ম পরীক্ষা হচ্ছে, তারপর ফাইনাল পরীক্ষা হচ্ছে। দেখা গেল যে ফার্স্ট টার্ম পরীক্ষায় কেউ হয়তো খারাপ করছো বা ফার্স্ট টার্ম পরীক্ষায় ততটা ভালো হয়নি। সেকেন্ড টার্ম পরীক্ষার আগে যদি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কি করা যেত, তোমাদের আমরা 2-1টি যদি ক্লাস পরীক্ষা নিতাম এবং ক্লাস পরীক্ষা নিয়ে তোমাদের অগ্রগতিটা বা তোমাদের সফলতাটা কতটা হচ্ছে সেটি যদি আমরা ছোট ছোট ভাবে দেখতে পারতাম, তাহলে কি হতো যে আমার এই সমাধান পরিকল্পনায় আমরা কি পরিবর্তন আনতে পারতাম, যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম শুধু পরীক্ষা না, মাঝে মাঝে তোমাদের ক্লাস টেস্টও নেওয়ার প্রয়োজন আছে। যে ক্লাস টেস্টগুলো নিলে দেখা গেল কি ক্লাস টেস্টগুলো এই অন্তর্বর্তীকালীন অবস্থা, আর এই অন্তর্বর্তীকালীন অবস্থায় ভালো করে ফলো আপ বা অনুসরণ করা যেত যে কাজটি কতটা কার্যকর হচ্ছে বা তোমরাও কতটা লেখাপড়ার সাথে সম্পৃক্ত হচ্ছ। ঠিক একইভাবে যখন এইরকম সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি, আমরা যে হাসপাতাল সমাজসেবার কথা বলেছিলাম, চিকিৎসা সমাজকর্মের কথা, অথবা আমরা বললাম যে প্রতিবন্ধীদের কল্যাণে যে ব্যবস্থাটা, এইরকম ব্যবস্থায় অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে অনেক প্রতিবন্ধী, বিশেষ করে
অন্ধ আছে কিছু মানুষ, যারা এই অন্ধরা কি করে যে আমাদের মতো এরকম স্বাভাবিক যে একাডেমিক লেখাপড়া, এই একাডেমিক লেখাপড়া কিন্তু অনেকেই সফলতা লাভ করে এবং দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম অন্ধরা লেখাপড়া করতে পারে। এবং শুধু তাই না, সরকারের বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু এরা দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা হিসাবেও কিন্তু কাজ করে থাকেন। আমাদের পরিচিত একজন ভদ্রলোক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা সমাজকর্মী হিসাবে কাজ করতেন। তিনি একজন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসাবে, সমাজসেবা কর্মকর্তা হিসাবে কিন্তু দায়িত্বরত ছিলেন। এই ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স সহ মাস্টার ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে সরকারের এই কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে তিনি কিন্তু এই দ্বিতীয় শ্রেণীর একজন সমাজসেবা কর্মকর্তা হিসেবে তিনি নিয়োগ লাভ করেন। তাহলে তার সমাধানটা এক ধরনের। এই প্রসঙ্গে একটু বলে রাখি সুপ্রিয় শিক্ষার্থী, এই যে সর্বশেষ যে বিসিএস পরীক্ষাটি হয়েছে আমাদের এই কেন্দ্রে, রাজশাহী কলেজ কেন্দ্রে কিন্তু একজন অন্ধ মানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তিনি কিন্তু এই বিসিএস প্রিলিমিনারি টেস্টের একজন ক্যান্ডিডেট ছিলেন। যদি সরাসরি তোমাদের সাথে কখনো আমরা ক্লাস নিতে পারি, এর ব্যাখ্যা বা আরো বিশদভাবে এই বিষয়গুলো জানাতে পারবো। যাই হোক, আমরা আজকের আলোচনায় আসি। তাই সমাধান পরিকল্পনা, যার জন্য এই সাধারণ লেখাপড়া যে সাকসেসফুল হতে পারছে না, তার জন্য অন্তর্বর্তীকালীন হিসাবে কি করতে পারি, যে একাডেমিক লেখাপড়া না, তাকে কোনো কি বলা যায় কর্মমুখী শিক্ষা বা হাতের কাজ, সে তার পক্ষে যে কাজটি সম্ভব বা যে কাজটি করা সম্ভব এরকম কোনো কাজ তাকে মানে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাকে সেই পথে তাকে তার সমস্যার সমাধান করার একটা অবস্থানে নিয়ে আসার ব্যবস্থা কিন্তু এই অন্তর্বর্তীকালীন যে সাধারণ লেখাপড়া, হয়তো এসএসসি পর্যন্ত সাধারণ লেখাপড়া করলো, পরবর্তীতে তাকে কোনো একটি বিশেষ বিষয়ে বা বিশেষ ক্ষেত্রে তাকে এই কারিগরি এই শিক্ষাটি, বৃত্তিমূলক শিক্ষাটি, এই প্রশিক্ষণটি দেওয়া হলো এবং এই বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে সে দেখা যাচ্ছে তার আত্মকর্মসংস্থানের বা কর্মসংস্থানের সে ব্যবস্থা করে নিতে পেরেছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন গেল, অনুসরণ করে দেখা যাচ্ছে যে সে সেখানে সফলতা লাভ করছে। তাহলে এই সমস্যা সমাধান পরিকল্পনা থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এবং অনুসরণ আসে। প্রেরণটা কি? যখন এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এবং অনুসরণ করে দেখা যাচ্ছে যে তার জন্য যে সমাধান পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই সমাধান পরিকল্পনায় সে সফলতা লাভ করতে পারছে না বা সাকসেসফুল হচ্ছে না, তখন তাকে আরো ভালো কিছু করার জন্য আরো ভালো কোনো জায়গায় প্রেরণ করা। অর্থাৎ এই যে আমাদের দেশের শারীরিক প্রতিবন্ধীদের জন্য যে অন্ধ বা মুখবধির স্কুলগুলো আছে, এদের কার্যক্রম কিন্তু এই হাই স্কুল লেভেল পর্যন্ত অর্থাৎ এসএসসি লেভেল পর্যন্ত। পরবর্তীতে তারা কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম কোনো অন্ধ শিক্ষক বা এরকম দৃষ্টি প্রতিবন্ধী কোনো শিক্ষক কিন্তু তাদের এই পাঠদান প্রক্রিয়ার সাথে থাকেন না। এমনি আমাদের মতো সাধারণ স্বাভাবিক চক্ষুষ্মান যারা শিক্ষক, তারাই কিন্তু তাদের এই পাঠদান বা লেখাপড়ার করার সাথে তারা এই পাঠদানের সাথে তারা জড়িত থাকে। তাহলে এই যে প্রেরণ করা হলো, আমরা যদি সাধারণভাবে ধরে নিই যে তারা এসএসসি লেভেল পর্যন্ত সেই রকম স্কুলে লেখাপড়া করলেন, পরবর্তীতে তাদেরকে আরো হায়ার এডুকেশনের জন্য এইরকম একটি বড় জায়গায় প্রেরণ করা হলো। এবং এই তিনটির সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, অনুসরণ এবং প্রেরণ, এর সাথে কিন্তু এই সমাধান পরিকল্পনাটা বা পরিকল্পনা বাস্তবায়নের এই কাজ, এই প্রক্রিয়াটা কিন্তু সম্পর্কিত। আমরা এই যে মূল্যায়নটা যখন বললাম যে মূল্যায়ন করে দেখা যাচ্ছে যে হ্যাঁ সমস্যার সমাধান হয়েছে বা সমস্যার একটা স্থায়ী সমাধান দেয়া গেছে, তখনই কিন্তু এই ব্যক্তি সমাজকর্মের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু সমাপ্তি বা শেষ হচ্ছে। এই মূলত হচ্ছে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, তাইলে সমস্যা সমাধান প্রক্রিয়ার দুইটি দিক, একটি হচ্ছে মূল পদক্ষেপ বা মূল প্রক্রিয়া, আর একটি হচ্ছে আনুষঙ্গিক বা সাপোর্টিং স্টেপ বা পদক্ষেপ। মূল পদক্ষেপের মধ্যে থাকছে মনোসামাজিক অনুধান, সমস্যা নির্ণয় এবং সেই অনুযায়ী সমাধান প্রক্রিয়া বা সমাধান দেয়া, আর সর্বশেষ মূল্যায়ন। আবার এই সমাধান দিতে গিয়ে কি হচ্ছে
যে আমাদেরকে কিছু আনুষঙ্গিক বিষয় অর্থাৎ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা অনুসরণ এবং প্রেরণের সহায়তা নিতে হচ্ছে বা সাহায্য নিতে হচ্ছে। আর মূল্যায়নের পর আমরা সেটির পরিসমাপ্তি টানছি যে না, কাজটি সুন্দরভাবে বা ভালোভাবে কাজটি সমাধান করা গেছে। এই হচ্ছে মূলত ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া। এরপর আমরা আসি আজকের এই আলোচনার শেষ যেটি, সেটি হচ্ছে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র, অর্থাৎ কোথায় কোথায় ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয় বা প্রয়োগ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে আলোচনাটি করব এই আলোচনাটি কিন্তু শুধুমাত্র উদাহরণ হিসাবে আমরা বাংলাদেশের কথা টানতে পারি বা নিয়ে আসতে পারি, কিন্তু এই যে ব্যক্তি সমাজকর্মের যে প্রয়োগ ক্ষেত্র, এটা কিন্তু সারা বিশ্বব্যাপী এইসব ক্ষেত্রগুলোতেই মূলত ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়। প্রথমেই বলা হচ্ছে শিক্ষাঙ্গনে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে কি করা হচ্ছে? ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে। আমরা যদি লক্ষ্য করি আমাদের দেশের প্রেক্ষাপটে, এই কারণে বলছি সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আবারও একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, যে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এই উদাহরণগুলো নিয়ে আসছি। একেবারে যদি আমরা প্রাথমিক শিক্ষা থেকে আমরা ধরি বা প্রাথমিক পর্যায়ের শিক্ষা থেকে, অর্থাৎ প্রাইমারি লেভেলটা ধরি, প্রাইমারি লেভেলে দেখা যায় যে একটা স্কুলে যে পরিমাণ ক্লাস 1-এ শিক্ষার্থী ভর্তি হয়, যত দিন যেতে থাকে ততই কিন্তু আস্তে 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 শিক্ষার্থী কমতে থাকে বা ঝরে পড়তে থাকে, এবং দেখা যায় যে ক্লাস 5-এ এসে প্রায় ক্লাস 1-এর অর্ধেক শিক্ষার্থী কিন্তু লেখাপড়া করে। এই ক্ষেত্রে যে বিষয়টি হয়ে থাকে, যে ব্যাপারটি হয়ে থাকে, সেটি হলো যে কোনো কারণে সেখানে শিক্ষার্থী কমতে থাকে। এই যে কমার বিষয়টি থাকে, এই বিষয়টি কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে লক্ষ্য করা বা কাজ করার কাজ হচ্ছে সেই প্রাথমিক বিদ্যালয়ের বা প্রাইমারি স্কুলগুলির যারা শিক্ষক থাকেন, তারা কিন্তু এইসব শিক্ষার্থীদের যারা স্কুলে অনিয়মিত হয়ে যায় বা স্কুলে আসে না, তাদের বাড়িতে গিয়ে অভিভাবকের সাথে যোগাযোগ করা, তাদের সমস্যাগুলো শোনা বা সেই অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করা বা তাদেরকে নিয়মিত স্কুলে আনা, এই কাজগুলি করে থাকে। যদিও এখানে তোমরা বলতে পারো যে, বা প্রশ্ন থাকতে পারে তোমাদের, যে তারা কি তাহলে প্রত্যেকেই ব্যক্তি সমাজকর্মী? তা না, ব্যক্তি সমাজকর্মী না, কিন্তু তারা ব্যক্তি সমাজকর্মীর ভূমিকা কিন্তু এখানে পালন করে থাকে। আবার যদি আমরা উন্নত বিশ্বের ক্ষেত্রে যাই, সেখানেও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে কিন্তু সমাজকর্মী নিয়োজিত থাকেন বা নিয়োগ করা থাকেন, যারা হচ্ছেন স্কুল সোশ্যাল ওয়ার্কার নামে পরিচিত। এই স্কুল সোশ্যাল ওয়ার্কাররা কিন্তু বিভিন্ন পর্যায়ে তাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে তারা কিন্তু সেখানে এই সমাজকর্মীর ভূমিকাগুলি পালন করে থাকে। অর্থাৎ সমাজকর্মীর ভূমিকা হচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে একজন সাহায্যকারী বা সহায়তাকারীর ভূমিকা পালন করে থাকেন। নেক্সট আমরা বলছি কি, যে চিকিৎসা ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে মূলত চিকিৎসা ক্ষেত্রে মূল কাজ যারা করে থাকেন সেটি হচ্ছে চিকিৎসক বা ডাক্তার এবং অন্যান্য চিকিৎসা কর্মী, অর্থাৎ নার্স অথবা ব্রাদার হিসাবে যারা থাকেন বা স্বাস্থ্যকর্মী হিসাবে যারা থাকেন, তারাই কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কাজ করে থাকে। সমাজকর্মীদের কাজ এখানে কি, যে তাকে চিকিৎসা সেবা পেতে সহায়তা করা বা চিকিৎসা সেবা পেতে পাওয়ার পরে সে কিভাবে তার কাজগুলো বা সেই চিকিৎসকের নির্দেশনাগুলো যথাযথভাবে মানবে বা সেই নির্দেশনাগুলি শুনবে, এ বিষয়ে কিন্তু সহায়তা করা। যেমন আমরা বলতে পারি যে আমাদের দেশে এখন একটি চিকিৎসা ক্ষেত্রে জনপ্রিয় কর্মসূচি হচ্ছে ইমিউনাইজেশন প্রোগ্রাম বা টিকাদান কার্যক্রম। এই যে টিকাদান কার্যক্রম, আমাদের যে শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের প্রত্যেকেরকে কিন্তু এই যে রোগ প্রতিরোধের জন্য 6টি মারাত্মক রোগ থেকে রোগ প্রতিরোধের জন্য যে এই যে ইমিউনাইজেশন কার্যক্রমের আওতায় তোমাদেরকে হুপিং কাশি, হাম, ডিপথেরিয়া, এই যে বিভিন্ন টিকা কার্যক্রমগুলো সফলভাবে তোমাদের উপর প্রয়োগ করা হয়েছে বা করা হচ্ছে। একসময় কিন্তু যখন এই প্রোগ্রামগুলি আমাদের গত শতাব্দীর বলা যায় যে 80-র দশকে
বা 80-র দশকের পরবর্তীতে কিন্তু এত ব্যাপকভাবে মানুষ কিন্তু নিজের থেকে বা নিজে উদ্যোগী হয়ে এগুলি গ্রহণ করতো না। সেই ক্ষেত্রে কিন্তু সমাজকর্মীরা এইগুলো মানুষকে শেখাতে বা মানুষকে জানতে কিন্তু সহায়তা করেছে। আর মূলত চিকিৎসা ক্ষেত্রে সরাসরিভাবে ব্যক্তি সমাজকর্ম যে কাজ করে, উদাহরণ হিসেবে এতক্ষণ যেটি বলছিলাম যে চিকিৎসা সমাজকর্ম বা হাসপাতাল সমাজসেবা বা দেশের প্রত্যেকটি সদর হাসপাতাল, মানে জেলা সদরের যে হাসপাতালগুলো আছে বা মেডিকেল কলেজে যে হাসপাতালগুলো আছে, সেখানে কিন্তু একজন করে চিকিৎসা সমাজকর্মী থাকেন। যে সমাজকর্মী থাকেন তিনি কিন্তু রোগীদেরকে, কেননা সকল রোগী ডাক্তারের কাছে সমানভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করা বা ডাক্তারের পরামর্শ বা নির্দেশনা মেনে চলা এই কাজগুলি করেন না। আবার একজন ডাক্তারকে কিন্তু অনেক রোগী যেহেতু দেখতে হয় বা অনেক রোগীর কে তার চিকিৎসা সেবা দিতে হয়, ডাক্তারও কিন্তু তার আনুষঙ্গিক বিষয়গুলো রোগীকে ওইভাবে সময় দিতে পারে না। সেই ক্ষেত্রে সমাজকর্মীরা সেই কাজগুলো করে থাকে। যেমন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা কর্মী সমাজকর্মীরা থাকেন, তারা অনেক সময় রোগীদেরকে যারা আছে যে তারা বেড পাচ্ছে না, বেড পেতে সহায়তা করে, অথবা চিকিৎসা গ্রহণ শেষে যখন সুস্থ হয় অনেকে দেখা যায় যে বাড়ি ফেরত যাওয়ার মতো তার কাছে টাকা পয়সা নাই, সেটি দিয়ে সহায়তা করে। অথবা অনেকে পঙ্গুত্ব বরণ করলে হাসপাতাল বা থেকে তো তাদেরকে শুধুমাত্র ওষুধপত্র দেওয়া হয়। এখন একজন লোক যখন পঙ্গু হয়ে যায় তাকে একটা হুইল চেয়ার বা ক্র্যাচের ব্যবস্থা করা, এটি কিন্তু সেই হাসপাতাল সমাজসেবা কার্যক্রম থেকে করা হয়ে থাকে। অথবা অনেক সময় দেখা যায় যে অনেক গরিব রোগীর ওষুধ কেনার পয়সা থাকে না, হাসপাতাল সমাজসেবার একটা তহবিল বা ফান্ড আছে, সেই ফান্ড বা তহবিল থেকে তাদেরকে ওষুধ কিনে দেওয়া হয়ে থাকে। এই যে বিভিন্নভাবে যে সহায়তা করার যে কাজটি, অর্থাৎ সরাসরি চিকিৎসা সেবা না, চিকিৎসা সেবার সাথে আনুষঙ্গিক যে বিষয়, এই বিষয়ে সহায়তা পেতে এখানে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। তারপর বলা হচ্ছে অপরাধ ও কিশোর অপরাধ সংশোধনে। আমরা জানি যে শিশু বা কিশোররাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন কি বলা যায় সঙ্গদোষে এবং পারিবারিক বা সামাজিক বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে শিশু কিশোররা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ে। এই যে অপরাধ কার্যক্রম থেকে তাদেরকে দূরে রাখার জন্য বা তাদেরকে সংশোধন করার জন্য কিন্তু ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। আমরা তোমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়বে যে বাংলাদেশের সমাজসেবা কার্যক্রমের মধ্যে কিন্তু একটি কার্যক্রম আছে, সেটি হচ্ছে কিশোর সংশোধনী ইনস্টিটিউট। এই যে কিশোর সংশোধনী ইনস্টিটিউট, এখানে কিন্তু সমাজকর্মীরা যারা যেসব শিশু কিশোররা বড় বড় অপরাধের সাথে যেন নিজেরা জড়িয়ে না পড়ে, ছোটখাটো অপরাধ করার পর তাদেরকে সংশোধনের জন্য সেই কিশোর অপরাধ সংশোধনী ইনস্টিটিউটে আনা হয় এবং সমাজকর্মী তাদেরকে সর্বতোভাবে সহায়তা করে তাদেরকে সুপথে বা ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করে। এই ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্মটি প্রয়োগ করা হয়। এরপর বলা হচ্ছে শিশু ও পরিবার কল্যাণে। আধুনিক বিশ্ব যেহেতু শিল্প বিপ্লবের ফলে একটি পরিবারে দেখা যাচ্ছে যে পিতা মাতা বা পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি না, মূলত পরিবারের যারা আয় রোজগার করে, তারা যখন আয় রোজগার করতে বেরিয়ে যান, সেটি কোনো অফিসের ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, দেখা যায় যে তাদের পরিবারে বিশেষ করে যারা শিশু অথবা পরিবারে অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা থাকে, তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে। এই রকম ক্ষেত্রে কিন্তু এই শিশু এবং পরিবার কল্যাণের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় একটি পরিবারের পিতা এবং মাতা দুজনে কর্মজীবী, অর্থাৎ কর্মজীবী পরিবারগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা যায় এবং সেই সমস্যার সমাধান করার ক্ষেত্রে কিন্তু ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। আমাদের দেশেও হয়ে থাকে বা উন্নত বিশ্বে সেগুলোতে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের পারিবারিক অসন্তোষ বা পারিবারিক বিভিন্ন অসুবিধা, সেখানে কিন্তু এই পারিবারিক অসুবিধা বা পরিবারের অন্যান্য সদস্য, শিশু এবং অন্যান্য সদস্য, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অর্থাৎ পরিবারের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ, তাদের জন্য কিন্তু এই ব্যক্তি সমাজকর্মীটি প্রয়োগ করা হয়ে থাকে। এরপর বলা হচ্ছে যুব অসন্তোষ।
বিভিন্ন কারণে বেকারত্ব, অর্থনৈতিক দুরবস্থা, অথবা বলা যায় যে নিরক্ষরতা বা রাজনৈতিক কারণে বিভিন্ন সময় বিভিন্ন যুব অসন্তোষ দেখা দেয়, এবং যুব অসন্তোষ থেকে কিন্তু আরো বড় বড় ধরনের বা বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করে যুব অসন্তোষ দূর করা যায় বা দূর করা হয়। বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যুবকদের কল্যাণের ক্ষেত্রে কিন্তু বা যুব উন্নয়নে বা যুব কল্যাণে বিভিন্ন মুখী পদক্ষেপ গ্রহণ করা হয়। সেই সব ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্মীরা বা ব্যক্তি সমাজকর্মী একটি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। এরপর আমরা বলছি যে প্রবীণ কল্যাণে সাধারণত এই যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বা অবস্থার প্রেক্ষাপটে মানুষ যখন অর্থনৈতিকভাবে বিভিন্ন অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়ে, তখন একটি পরিবারে কিন্তু যাদের পক্ষে সম্ভব, অর্থাৎ যারা সুস্থ সবল আছে, তারা কিন্তু বিভিন্ন কাজে যখন বেরিয়ে পড়ে, পরিবারের যারা একদিকে তো শিশুরা আছে, অন্যদিকে প্রবীণরাও কিন্তু এই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে চলে আসে। এই ঝুঁকিপূর্ণ যেসব প্রবীণ, এইসব প্রবীণ ব্যক্তিদের জন্য উন্নত বিশ্ব সহ আমাদের দেশে ঢাকা বা অন্যান্য শহরে দু একটি প্রবীণ কল্যাণ কেন্দ্র আছে। এই প্রবীণ কল্যাণ কেন্দ্রে কিন্তু ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়, যাতে করে এই যে প্রবীণ বা বয়োজ্যেষ্ঠরা সেখানে আনুপাতিক হারে বা একটু ভালো জীবনযাপন করতে পারে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বৃদ্ধাশ্রমে পিতামাতাকে অনেক সময় ছেলেমেয়েরা পাঠিয়ে দেন। দেখা যাচ্ছে এখন পরিবারের সদস্য সংখ্যা সীমিত হওয়ার কারণে এবং প্রত্যেকটি মানুষ তার ক্যারিয়ার নিয়ে খুব উচ্চাভিলাষী হওয়ার কারণে দেখা যাচ্ছে একটি ছেলে বা একটি মেয়ে, তারা দুজনেই চলে যাচ্ছে বিদেশে লেখাপড়া করতে বা কাজের ক্ষেত্রে তারা চলে যাচ্ছে। দেশে দেখার মতো বা তাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। এই ক্ষেত্রে কিন্তু এইরকম বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বা প্রবীণ ব্যক্তিরা কিন্তু সেই রকম প্রবীণ কল্যাণ, প্রবীণ হিতৈষী সংঘ বা এরকম যেসব সংগঠনরা প্রবীণদের জন্য যেসব কার্যক্রম হাতে নিয়েছে, সেই সব জায়গায় গিয়ে অবস্থান করে। এইখানে যেন প্রবীণরা একাকিত্ব বোধ না করে বা অসুবিধার মধ্যে না পড়ে বা তাদের মানসিক সুস্থতার জন্য এখানে ব্যক্তি সমাজকর্ম এটি প্রয়োগ করা হয়ে থাকে। এরপর বলা হচ্ছে নির্যাতিত নারীদের ক্ষেত্রে আমরা জানি যে বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে যেমন শিশুরা পড়ে, বয়স্করা বা প্রবীণরা পড়ে, ঠিক একইভাবে কিন্তু নারীরাও কিন্তু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে পড়ে। এইরকম ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীরা বিশেষ করে বিভিন্নভাবে অবহেলিত বা নির্যাতিত যে সকল নারীরা হন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় বা এটি করা হয়ে থাকে। এরপর বলা হচ্ছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দেখা যাচ্ছে যে অপরাধ বা কিশোর অপরাধ করে অথবা যুব অসন্তোষের ফলে অনেকেই মাদক নির্ভর হয়ে পড়ে বা মাদকাসক্তিতে ভোগে। এইরকম মাদক নিরাময় বা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র যেগুলো আছে, তাদের তো স্বাভাবিক ট্রিটমেন্ট চলেই বা স্বাভাবিক চিকিৎসা চলে, তার সাথে সাথে তাদের মনস্তাত্ত্বিক চিকিৎসার জন্য কিন্তু সেখানে সমাজকর্মীরা কাজ করে থাকেন। তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে এনে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা দিয়ে বা বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, অথবা তাদেরকে সমাজে পুনর্বাসিত করার জন্য আর্থিক সহায়তা বা ঋণদান করা, এই কাজগুলো কিন্তু ব্যক্তি সমাজকর্মে করা যেতে পারে বা করা যায়। এছাড়াও আছে বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা। মনস্তাত্ত্বিক সমস্যা অনেক সময় দেখা যায় যে আমরা সুস্থ স্বাভাবিক হয়ে চলছি, আমাদের অন্য কোনো সমস্যা নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মানসিক অসুবিধা বা মানসিক অসন্তোষের মধ্যে পড়ি, এবং এই রকম মানসিক অসুবিধা বা অসন্তোষ দেখা যায় যে পরবর্তীতে একটা বড় ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি করছে বা বিভিন্ন ধরনের বড় বড় পারিবারিক সমস্যার সৃষ্টি করে। এরকম মনস্তাত্ত্বিক সমস্যার সমাধানে শুধু মানে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া না, এছাড়াও হতাশা অথবা জীবন বিমুখতা এইরকম জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এরকম বিভিন্ন মনস্তাত্ত্বিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। এ প্রসঙ্গে আমরা বলে রাখি, উন্নত বিশ্বের অনেক জায়গায় কিন্তু বা অনেক ক্ষেত্রে যারা ব্যক্তিগতভাবে আমাদের দেশে যেমন চিকিৎসকরা অথবা আইনজীবীরা অর্থাৎ ডাক্তার অথবা
আইন পেশার সাথে যারা জড়িত তাদের যেমন নিজস্ব চেম্বার থাকে, ইংল্যান্ড, আমেরিকা এই সকল দেশে কিন্তু সমাজকর্মীদেরও চেম্বার থাকে। অনেকেই কিন্তু এইরকম বিশেষ বিশেষ ক্ষেত্রে মানে মনস্তাত্ত্বিক সমস্যার সমাধান দিয়ে থাকে। অন্য কোনো সমস্যাটা শুধুমাত্র ভাবে যারা মনস্তাত্ত্বিক অবসাদে বা বিষাদে ভোগে তাদেরকে সমাধানগুলো দেওয়া হয়ে থাকে। এই জন্য বলা হচ্ছে মনস্তাত্ত্বিক সমস্যার সমাধানের ক্ষেত্রেও ব্যক্তি সমাজকর্মে প্রয়োগ করা যায়। এরপর বলা হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে। বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে আমাদের দেশে এখন কিন্তু সমাজসেবা বিভাগ কর্তৃক বিভিন্ন ধরনের সোশ্যাল সেফটিনেস বা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। যেমন বয়স্ক ভাতা আছে, প্রসূতি মায়েদের ভাতা আছে, আছে হচ্ছে প্রতিবন্ধীদের ভাতা। এইরকম ভাতা কারা পাওয়ার যোগ্য, বা তারা শুধু ভাতা পেয়ে এগুলোকে খেয়ে শেষ করে দিবে বা করবে তা না, এর মাধ্যমে যেন তাদেরকে আবার পুনর্বাসিত করা যায় বা তাদেরকে সেই ধরনের সামাজিক নিরাপত্তাটা এনে দেওয়া যায়, এই ব্যবস্থাটা কিন্তু এই ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যায়। আর শুধুমাত্র অর্থনৈতিক সাহায্য না, দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সামাজিক নিরাপত্তাটা কি, যখন মানুষ কোনো একটি অনাকাঙ্ক্ষিত অবস্থার মধ্যে পড়ে তখন সমাজ বা রাষ্ট্র কর্তৃক তার জন্য যে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় মূলত সেটিকেই বলা হয় সামাজিক নিরাপত্তা। এই সামাজিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রেও কিন্তু ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে বা প্রয়োগ করা যায়। সর্বশেষ আমরা বলছি ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে শিল্পক্ষেত্রে। কিরকম ভাবে শিল্পক্ষেত্রে প্রয়োগ করা যায়? আমাদের দেশে আমরা জানি, আমাদের দেশে এখন সব থেকে বড় শিল্প হচ্ছে আমাদের তৈরি পোশাক শিল্প। এই যে তৈরি পোশাক শিল্পে বিভিন্ন ধরনের, অর্থাৎ বিভিন্ন লেভেলের কিন্তু সেখানে ওয়ার্কাররা কাজ করেন। এই যে বিভিন্ন লেভেলের ওয়ার্কাররা কাজ করেন, এর কিন্তু একটা বড় অংশ থাকে মহিলা কর্মীরা। এই যে মহিলা কর্মীদের সেখানে কাজ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের ছোট ছোট সন্তান, অর্থাৎ যাদেরকে বাড়িতে দেখার মতো কেউ নাই, এইরকম সন্তান যখন তারা লালন পালন করতে ব্যর্থ হচ্ছে, তাদেরকে কিন্তু তাদের জন্য, অর্থাৎ সন্তানকে সময় দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করতে পারে না। এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি যে বিভিন্ন শিল্প কলকারখানায় ইদানিংকালে বাংলাদেশের অনেক মানে শ্রমিক বান্ধব শিল্প প্রতিষ্ঠান আছে যেগুলিতে ডে কেয়ার সেন্টার বা দিবাযত্ন কেন্দ্র খোলা হয়েছে। এই যে দিবাযত্ন কেন্দ্রে শিশুদেরকে যেন শ্রমিকরা নিয়ে আসতে পারে এবং যতক্ষণ সে কাজ করবে অন্তত তার সেই সন্তান বা তার শিশু সন্তান সম্পর্কে সে নিশ্চিতভাবে কাজ করতে পারবে, একটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন শিল্পক্ষেত্রে বাইরের বা বহিরাগতদের ইন্ধনে বা বহিরাগতদের কি বলা যায় কুপরামর্শে শ্রমিকরা সেখানে বিভিন্ন ধরনের দাবি দেওয়া বা অসন্তোষ তুলতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু ব্যক্তি সমাজকর্ম ব্যবহার করে শিল্পক্ষেত্রে যে অসন্তোষ বা অসুবিধাগুলো এগুলো দূর করা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মালিক পক্ষ যখন শ্রমিকদেরকে বিভিন্নভাবে ঠকাতে চায়, সেই ক্ষেত্রেও কিন্তু ব্যক্তি সমাজ কর্মীরা মালিক পক্ষকে বুঝিয়ে যে আপনি যদি শ্রমিকদের জন্য অতিরিক্ত কিছু একটু ব্যয় করেন তাহলে তারা আরেকটু ভালো বা আরেকটু মানে বেশি শ্রম দিয়ে আপনাকে বেশি লাভবান করবে। এবং এইগুলো যদি এইভাবে মানে মালিক পক্ষকে এরকম সমাজকর্মী কেউ থাকেন বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই যে শ্রম কল্যাণ একটি শ্রম মন্ত্রণালয়ের একটি মানে বিভাগ আছে, তারা কিন্তু শ্রমিকদের কল্যাণে বা শ্রম কল্যাণে বিভিন্ন কাজ করে থাকে। এই রকম ক্ষেত্রগুলোতেও কিন্তু ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের আলোচনার একেবারে আমরা শেষ পর্যায়ে, শেষে এসে আমরা যেটা বলতে পারি যে ব্যক্তি সমাজকর্ম সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম। এটি এমন একটি পদ্ধতি যা ওয়ান টু ওয়ান প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ কর্মী এবং সাহায্যার্থী এর মাধ্যমে কি করা হয়, পরিবেশটাকে ওয়ান টু ওয়ান প্রক্রিয়ায় পরিবেশে ব্যক্তির অ্যাপ্রোচকে প্রাধান্য দেয়, যাতে করে ব্যক্তি পরিবেশগত সমস্যা সমাধান ও উপযোজনে সহায়তা দান এবং ভূমিকা পালনে ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিগত সামর্থ্যের উন্নয়ন ও বিকাশ সাধন হয়। অর্থাৎ একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি সমাজকর্মীর কাছে এসে
তার পরিবেশগত এবং অন্যান্য যে সমস্যা, এই সমস্যাগুলো দূর করে বা সমাজকর্মী তার সমস্যাগুলো দূর করতে সহায়তা করে, যাতে করে সেই সাহায্যার্থী বা সেই সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সামাজিক ভূমিকা পালনের ক্ষমতাটাকে বাড়াতে পারে এবং এটি বাড়িয়ে কি করতে পারে, তার ব্যক্তিগত সামর্থ্যের উন্নয়ন এবং বিকাশ সাধন করতে পারে। সবশেষে আমরা বলতে পারি যে বিভিন্ন প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ সহ উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে যথেষ্ট সুযোগ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও ব্যক্তি সমাজকর্ম তেমন সফলতা বা বিস্তার লাভ করতে পারছে না। ব্যক্তি সমাজকর্মের যদি সার্থক প্রয়োগ করা যায় বা প্রয়োগ হয়, তাহলে কিন্তু সমাজের সমস্যাগুলো দূর করা আমাদের পক্ষে অনেকটাই সম্ভব হবে। এ প্রসঙ্গে আরেকটু বলে রাখি, বাংলাদেশ এই যে এখন উন্নয়নশীল দেশের কাতারে পড়েছে, এই অবস্থা থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যেতে কিন্তু বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। আমরা আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দল সমাজকর্ম নিয়ে, দল সমাজকর্মের যে বিভিন্ন দিক আছে, অর্থাৎ দল সমাজকর্ম কাকে বলে, দল সমাজকর্মের উপাদান, দল সমাজকর্মের নীতিমালা এবং দলের সাথে কাজ করার যে প্রক্রিয়া, অর্থাৎ সিলেবাসে আমাদের যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবং সকলের সর্বময় কল্যাণ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।